২০০০ সালের দিকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা 8 মার্ডারের ঘটনা ঘটেছিল এবং সেখানে ছাত্রলীগের ৬ জন নেতাকর্মী সহ ৮ জন মারা গিয়েছিল আরকি। ওই সমসাময়িক সময় তো আপনি শিবিরের দায়িত্বশীল ছিলেন। কি দায়িত্ব ছিল তখন আপনার এবং এইটার সাথে আপনার সংশ্লিষ্টতা কি ছিল? শিবিরের কি দায়িত্বে ছিলেন শিবিরের তখন? চিটাং ইউনিভার্সিটির সভাপতি ছিলাম আমি তখন। ঘটনাটা ঘটেছে চট্টগ্রাম শহরে এবং এটা মোস্ট প্রবাবলি এটা চাঁদগাঁও থানাধীন একটা জায়গায়, সেখানে একটা কমার্শিয়াল ইনস্টিটিউট ছিল, ওখানেই একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে ছাত্রলীগের একটা গ্রুপ, সেখানে সশস্ত্র গ্রুপ, তারা যাচ্ছিল ওখানে আক্রমণ করার জন্য। পথিমধ্যে তথ্যটা ছাত্র শিবিরের লোকেরা পায়। পাওয়ার পরে তারা পথিমধ্যে তাদের গতিরোধ করে। গতিরোধ করার পরে ওখানে একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষেই আপনার টোটাল 8 মার্ডার, ৮ জন মারা যায়, হয়তো তাৎক্ষণিক আর পরে মারা যায়। তো এটা তো অনেক বড় ঘটনা ছিল তখনকার সময়ে। তখনকার সময়ের ঘটনা নিয়ে সারা দেশেই এটার উত্তেজনা ছড়িয়েছে এবং খুবই সিরিয়াস লেভেলের, গভর্নমেন্ট যেহেতু তখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা এটার জন্য চিটং গিয়েছিলেন। চিটং গিয়ে তিনি একটা লাশ পড়লে 10টা লাশের হুমকি দিয়েছিলেন। একটা মানে ওই সময়টা অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি যতটুকু জানি ছাত্র শিবিরের অভ্যন্তরে এটা নিয়ে পর্যালোচনা হয়েছে। পর্যালোচনা হয়ে তারা কিছু যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের কাউকে তারা কিছুটা সাংগঠনিক শাস্তির ব্যবস্থাও তারা নিয়েছে। সেটা যদি হয় তার মানে তো শিবিরের কোনো না কোনো পর্যায়ের একটা সংশ্লিষ্টতা এখানে ছিল। কিন্তু এই মামলার যে রায় সম্ভবত ১৪ সালে রায় হয়েছে সেখানে শিবিরের তো মেক্সিমাম নেতাকর্মী খালাস পেয়েছে। মানে এটা কিভাবে হলো বা আমি যতটুকু ঘটনাটা শুনেছি, সেটা হচ্ছে সেখানে ছাত্র শিবিরের মেইন স্ট্রিম লোকদের অংশগ্রহণের চাইতেও চট্টগ্রামে কিছু মানে মেইন স্ট্রিমের বাইরে ছাত্র শিবির সমর্থিত একটা গ্রুপ ছিল। অসাংগঠনিক শিবির এরকম কিছু? শিবিরের একটা গ্রুপ ছিল, তারা এই কাজে অন্তর্ভুক্ত ছিল এবং হত্যাকাণ্ডের ঘটনাটা বেসিক্যালি তাদের ইনভলভমেন্ট ছিল। কিন্তু ছাত্র শিবিরের নেতৃত্বের জ্ঞাতসারে ঘটনাগুলো ঘটেছে। তো যেকোনো একটা ঘটনার আপনি যদি দেখেন, এখানে কিন্তু বেশ কয়েকজনের ফাঁসির আদেশও হয়েছে। কিন্তু পরবর্তীতে আপিল-টাপিল করে সম্ভবত সেখান থেকে তারা রিলিজ পেয়েছেন। মামলার ঘটনাগুলো হয় কি, সাক্ষী সাবুত না থাকলে তো প্রমাণ করাটা কঠিন হয়ে যায়। তো আইনগত এই ধরনের ফাঁকফোকরে অনেক সময় দেখা যায় যে একটা হত্যাকাণ্ডের ঘটনা বা এই ধরনের ঘটনার বিচার সঠিকভাবে হয় না। তো এখানেও ঘটনাটা সেরকমই ঘটেছে যে যারা এই ঘটনার জন্য মূলত দায়ী হয়েছিলেন, আমি তখনকার আইনে যেটা পড়েছিলাম বা বিচার প্রক্রিয়া যেটা দেখেছিলাম, যে একজনকেই সেখানে মূল প্রিন্সিপাল দায়ী করা হয়েছিল। তার নাম হচ্ছে সাজ্জাদ। আচ্ছা, আচ্ছা। তো তার হাতে একটা অটোমেটিক রাইফেল ছিল। ওই তার ব্রাশ ফায়ারেই মানে ৬-৭ জন লোক একসাথে মারা যায়। তো তাকেই বেসিক্যালি মানে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছিল।